হাসিনা পালিয়ে গেছে, মানে এটা নিজে বলি আর নিজেই মানে নিজের কাছে শুনতে ভালো লাগে এই কথাটা, যে হাসিনা পালিয়ে গেছে নিজে বললে নিজেই শান্তি পাই। 16 বছরে শেখ হাসিনার নিরাপত্তার জন্য খরচ হয়েছে 48,000 কোটি টাকা। শুধু নিরাপত্তার বাবদে 48,000 কোটি টাকা খরচ হয়েছে শেখ হাসিনার, একজন ব্যক্তি, একটা দেশের একটা প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য। দেখেন এই কালকে যে সাকিব আল হাসান নিয়ে আলোচনা করলেন, সে কিন্তু আপনার স্বর্ণ চোরাচালানের সাথে সে জড়িত ছিল। 72 সালে বাংলাদেশে 9 মাস যুদ্ধ হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। জিয়া রহমান জীবন বাজি রেখে স্বাধীনতা ঘোষণা করেছেন, কিন্তু দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ শেখ মুজিবকে জাতির পিতা এবং ঘোষক বানিয়ে দিলেন। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি করতে পারে? শেখ হাসিনার অধীনে 15 বছর যত অপকর্ম হয়েছে সব অপকর্মের দায়ভার শেখ হাসিনার। শেখ মুজিবুর রহমান যুদ্ধ না করে যদি জাতির পিতা হয়ে যায়, সব কৃতিত্ব যদি উনি নিতে পারেন, তাহলে শেখ হাসিনার অধীনে যত অপকর্ম হয়েছে সবকিছু দায়ভার উনি কেন নিবেন না? এরপরে বলতেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের, ওনাকে ব্যান করার প্রয়োজন নাই। আওয়ামী লীগ এমনিতে ব্যান্ড হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ এখন মানুষ গালি হিসেবে ব্যবহার করে। দুইজন ঝগড়া লাগলে একজন আগুনকে গালি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ। অতএব একে ব্যান করার প্রয়োজন নাই। যত অপকর্ম হয়েছে সব অপকর্মের বিচার অবশ্যই হবে বাংলাদেশের মাটিতে, এবং জনগণ সেভাবে তাকিয়ে আছে। একটা কথা বলতে চাই, রাষ্ট্রীয় সংস্কার অতি জরুরি। রাষ্ট্রীয় সংস্কার ওই পর্যন্ত না হচ্ছে এই পর্যন্ত ভবিষ্যৎ সরকার ভালো হবে না, জনগণেরও ভালো হবে না। অতএব আমাদের অপেক্ষা করা দরকার এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য ইনুস সাহেবকে সহযোগিতা করার দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ রনি। ধন্যবাদ মনির ভাই সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হাসিনা পালিয়ে গেছে, মানে এটা নিজে বলি আর নিজেই মানে নিজের কাছে শুনতে ভালো লাগে এই কথাটা, যে হাসিনা পালিয়ে গেছে নিজে বললে নিজেই শান্তি পাই। এখন এই যে হাসিনার একটা কল রেকর্ড আজকে দেখলাম মনির ভাই, সেখানে বলছে তার বাপ, এই যে একটু আগে যে আচ্ছা এই ফখরুল চৌধুরী মিলন ভাই যে বললো কথাটা যে দেশটা সবার, তার এই আজকের কল রেকর্ডে আপনি দেখেন সে বলছে দেশটা আমার বাপে আমারে দিয়ে গেছে স্বাধীন করে। তাই দেশটা যদি তার হয় তাহলে তার নেত্রী বলে যে তার বাপে তারে দেশ দিয়ে গেছে। এই কথাটার একটু বিশ্লেষণ করবেন, আপনার নেত্রী কেন এই কথাটা বলছে। আসলে দেখেন সে আসছে এই দেশে শুধু তার কাছে থাকলে, যদি কল রেকর্ডটা থাকলে যদি অন্য একটা মোবাইলে শোনাতে পারেন তাহলে মনে হয় আমাদের আলোচকদের জন্য সুবিধা হবে, কারণ হয়তো অনেকে শুনে নাই। তাইলে আমাকে একটু সময় দিতে হবে। না আমি এটা দেখছি, রনি। দাও তো মোবাইলটা দাও তো, যে রেফারেন্স দিছে আমি জানি সেটা। আচ্ছা দাও তো মোবাইলটা। আচ্ছা আমরা একটু শুনি তাহলে। আচ্ছা আপনি এটা বের করেন, আমি বাকি দর্শকদের প্রশ্নটা একটু নিয়ে আসি। ওকে ওকে ওকে, আমি মিউট করে বের করেন। হ্যাঁ আব্দুল হাকিম। এই যে তোমার বাবা যে কইছে, এই যে আজকে এই যে রেকর্ডে সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং তিনজন আলোচক আছেন, আসসালামু আলাইকুম। জি সালাম জি, বলেন বলেন। স্বাধীন করছে তার বাপের দেশ। এই যে ফোন আলাপ করতেছিল, আমি পরে দেখাচ্ছি, আমার সময় দেখাবো। আচ্ছা জি আব্দুল হাকিম বলেন বলেন। যে এই ফোন আলাপটা আমিও শুনেছি। এই জাহিদ মালিকের সঙ্গে কথা বলতেছিল, জাহিদ মালিক লেখা আছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে কথা বলতেছিল। উনি এই ওনার বাপের দেশ, ওনার বাপ ওনাকে দিয়ে গেছে, এটা আমিও শুনেছি। এবং ডক্টর ইউনূস সম্বন্ধে বিশেষ বিষোদাগার করেছে, যেটা অকথ্য ভাষা, এটা বলার মতো না। একটা দেশের প্রধানমন্ত্রীর ভাষা এত অকথ্য এবং নিকৃষ্ট হতে পারে, সেটা এই কল রেকর্ড শুনলে আপনারা বুঝতে পারবেন। এই যে রনি ভাই যেটা বললেন ভাই, আমি এটা দেখেছি। এখন দেখেন যে দুর্নীতির ফিরিস্তি নিয়ে আজকের আলোচনা, 16 বছরে শেখ হাসিনার নিরাপত্তার জন্য খরচ হয়েছে 48,000 কোটি টাকা। শুধু নিরাপত্তার বাবদে 48,000 কোটি টাকা খরচ হয়েছে শেখ হাসিনার, একজন ব্যক্তি, একটা দেশের একটা প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য। এস আলম গ্রুপ 1.5 লক্ষ কোটি টাকা পাচার করলো, তার অর্ধেক ভাগ নিয়ে নিল, আর অর্ধেক ভাগ এস আলমের। সালমান এফ রহমান 36,000 কোটি টাকা 3টা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণ খেলাপি। 22,000 কোটি টাকা হচ্ছে এই সালমান এফ রহমানের ঋণ মওকুফ করা হয়েছে। এখানে এসরদিতে 1100 টাকা ব্যাংক ঋণের জন্য একজন কৃষকের কোমরে দড়ি বেঁধে টেনে নেওয়া যাওয়া হয়েছে থানায়, আর সালমান এফ রহমানের মতো মানুষের 22,000 কোটি টাকা ঋণ মওকুফ করা হয়। এই দুঃখজনক লজ্জাজনক কথা আর কোথায় রাখবো আমরা ভাই? বলেন তো আপনারা। যে দুর্নীতির ফিরিস্তিনে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এমন কোন
নেতা আছে যে দুর্নীতি করেনি, এমন একজন ব্যক্তির নাম বলেন তো আপনারা, কেউ বলতে পারেন কিনা দেখি যে এই নেতা দুর্নীতি করেনি। আজকে দেখেন অন্তর্বর্তীকালীন, হ্যাঁ শেষ করছি মনির ভাই, একটু সময় দিবেন আমাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে প্রত্যেক দপ্তরের উপদেষ্টা এবং যারা কর্মরত আছেন, কর্মস্থলে আছেন, সকলের অর্থের হিসাব দিতে হবে, সম্পদের হিসাব দিতে হবে। আজকেই দেখেন সাব রেজিস্ট্রার মাস্টাররা ওনারা কিন্তু কর্মবিরতিতে গেছে, ওনারা হিসাব দিতে পারবে না। ওনারা কবে নিয়োগ হয়েছেন, কখন নিয়োগ হয়েছেন, এটাও খতিয়ে দেখতে হবে। কখন নিয়োগ হয়েছেন এবং কেন সম্পদের হিসাব দেবেন না, না দেওয়ার কারণে কেন ওনারা কর্মবিরতিতে গেলেন, এগুলো কেন? তাহলে এটা এখান থেকে বুঝতে হবে আপনাকে যে কি পরিমাণে দুর্নীতি দেশে হয়েছে। আচ্ছা, আইসিটি উপদেষ্টা নাহিদকে আমি একটু দৃষ্টি, জি মনির ভাই শেষ করছি 5 সেকেন্ড। আইসিটি উপদেষ্টা জনাব নাহিদ ইসলামকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। এই যে আমরা ফোনে এমবি কিনি এবং মিনিট তুলি বা মোবাইলে ফ্লেক্সি লোড দিই, এটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদ পরে এই জিনিসটা থাকে না। এটা কি পচে যায়, গলে যায়, না কোথায় যায়? এই মেয়াদকে উঠিয়ে দিতে হবে। আমি দাবি জানাচ্ছি আপনার এই চ্যানেলের মাধ্যমে এই আইসিটি উপদেষ্টাকে যে এই মেয়াদ উঠিয়ে দিতে হবে। এবং নেটওয়ার্কের গতি খুবই খারাপ, মোবাইল সিস্টেমের নেটওয়ার্কিং গতি খুবই খারাপ আমাদের দেশে বা আমাদের এলাকাতে, এই জিনিসটা খুবই খারাপ। অনেক সময় দেখা যায় যে আপনি বলছেন যে কথা শুনতে পাচ্ছি না বা কেটে যাচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন এই বাজে সাউন্ড হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে একটু উন্নয়ন করতে হবে। আর আরেকটা বিষয় যে মনির ভাই, আমি দুইটা ব্যক্তিকে এখন আর দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে এক ওই যে জাফর ইকবাল, যিনি হচ্ছে ওই শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন, আর একজন হচ্ছে মুরগি কবির ওরফে হচ্ছে শাহরিয়ার কবির। এই দুইটা ব্যক্তি কোথায় গেছে? এই দুইটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি না তো। এই দুইটা ব্যক্তি কি গ্রেফতার হয়েছে, নাকি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি আত্মহত্যা করেছে, না গুম হয়েছে? একটু যদি কেউ জানেন একটু জানাবেন। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রনি বলেন। আচ্ছা, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা মনিরুজ্জামান স্যারের কাছে আছে ভিডিওটা, সেটা দেখবেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, যেটা এই যে এখন যে বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই সময় যে মামলাগুলো নিচ্ছে, এই মামলাগুলোর ভিতরে একটু যার যে নির্দিষ্ট করে, আমি মনে করি যতটুকু সম্ভব নির্দিষ্ট করে মামলাগুলো একটু করলে পদে সেটা আপনার সেই বিষয়ের উপরে থাকলে আপনি অবশ্যই বিচারগুলো একটু সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে জানা হয়, সেটা একটু বুঝতে পারবে। কারণ দেখেন এই কালকে যে সাকিব আল হাসান নিয়ে আলোচনা করলেন, সে কিন্তু আপনার স্বর্ণ চোরা চালানের সাথে সে জড়িত ছিল, সে রেকর্ড সহ আছে। আপনি যদি চান আমি আপনাকে দিতে পারবো, মমতাজের সাথে সে স্বর্ণ চোরা চালানের এই ব্যবসা বিজনেস করতো, এই রেকর্ডও আছে। অতএব প্রত্যেকটা ব্যক্তির এই নির্দিষ্ট যে এই অপকর্ম আছে, সেই অপকর্মগুলো তুলে ধরে মামলা করায় সমীচীন, মানে সুন্দর হবে আর কি, বিচার ব্যবস্থাটা ভালো থাকবে। আর একটা কথা বলে শেষ করি মনির ভাই, দেখেন হাসিনা যা কইরা গেছে এই দেশটারে, তা তো দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। আপনার এই টক শোতে ওই যে আসতো, মাতাল আসতো, আর আমি মাতালি বলি এখন, এই নাম কি সালাউদ্দিন দেখেন এখন কি ভিডিও বানাচ্ছে। আমি মনিরুজ্জামান ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করি। সে বলছে এই প্রধান উপদেষ্টা নাকি এই অন্য একটা দল গঠন করবে, সেখানে রুমিন ফারহানারে নিবে, তারপরে এরকম বিভ্রান্তি। কিন্তু মানে এই যে শয়তানের দল, এটি কিন্তু বইসা নাই, কথা বলছেন, এটি কোনো প্ল্যাটফর্মে এখন কোনো জায়গা নাই, কিন্তু তারপরও তারা কিন্তু এই তাদের এই অপকর্ম চালাই যাইতেছে। ওদের বিরুদ্ধে আমি মনে করি সুষ্ঠু একটা তদন্ত কইরা এদের বিরুদ্ধে যে তারা কেন এইভাবে করতেছে, এই ব্যাপারগুলো একটু দেখবেন। ধন্যবাদ মনির ভাই। জি ধন্যবাদ ভাই। জাহাঙ্গীর জি আমি জি লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো, ওই 7 তারিখে আওয়ামী লীগের লোকজনদের গুলিতে যে অনেক লোক নিহত হয়েছে, ওইখানে আমার শালাও মনে করেন আহত হয়েছে। তো আমরা ফেনীতেও দেখি এগুলাকে আওয়ামী লীগের লোক বলা যাবে না, এগুলো হচ্ছে ওই ইন্ডিয়ার মোদির জারক সন্তান, আরএসএস এর জারক সন্তান। এগুলা এইভাবে অস্ত্র নিয়ে মানুষ হত্যা করছে। কিন্তু এখনো আমরা সরকারি তরফ থেকে, আমি বিএনপির নেতাকে প্রশ্ন করতে চাই, সরকারের তরফ থেকে এখনো আমরা বড় ধরনের কোনো অভিযান আমরা দেখতে পারতেছি না। এই লোকগুলা, এই সন্ত্রাসীগুলা যারা অস্ত্র নিয়া, বড় বড় আপনার পিস্তল নিয়া, আপনার যেগুলো সেনাবাহিনীতে পিস্তল গুলো থাকে, এই ধরনের অস্ত্র নিয়ে আপনার যে মানুষ হত্যা করলো, লোকগুলার চেহারা না দেখা গেলেও
কিছু লোকের চেহারা দেখা গেছে, কিছু লোকের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় এই লোকগুলা কারা। এগুলা তদন্ত করে এখনো বড় ধরনের অভিযান এখন আমরা দেখতে পারতেছি না। সরকার শুধু কিছু 8-10 জন লোককে গ্রেপ্তার করছে, কিন্তু মাঠ পর্যায়ে যেগুলা আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী, RSS এর মোদী জারক সন্তান গুলাকে এখনো গ্রেপ্তার করে নাই।